আমাদের দেশে জাতিগতভাবে আমি বলবো না, বাট আমাদের দেশে আমরা এত দুঃখে কষ্টে গত এত বছর ধরে আছি। আমি শুধু গত 15.5 বছরের কথা বলবো না, বাট গত 15.5 বছর তো কোনো অধিকারই আমরা পাইনি। সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন, ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না। হিউম্যান রাইটস আসলে আমরা কাদের হিসাবে কথা বলছি? যদি আমরা সমগ্র জনগণ হিসেবে কথা বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, স্পেশালি গত 15.5 বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না। আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে, আমি শুদ্ধ তারা সবাই, আমি আজকে ছোট দুটো গল্প শুনলাম, এরপরে বহুত গল্প আছে। রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে, বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে। সো এইটা আসলে বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস নিয়ে আমরা যখন কথা বলি, এখন হিউম্যান রাইটস মানে কি? হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি, দ্য রাইট টু লাইফ, লিবার্টি, ফ্রিডমস। তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বেসিক নিডসে চলে আসতে পারি। আমার বেসিক অধিকারগুলো খাদ্য, পণ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে চলে আসতে পারে। পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ, কোনো না কোনো ভাবে মাইনরিটি, এটা কোনো নোংরা শব্দ না। পপুলেশন একটা মাইনরিটি গ্রুপ, তারা কিভাবে মেজরিটি পপুলেশনের দ্বারা যে আইনগুলো তৈরি হয়েছে সেই জায়গাটায় তারা নিজেদের পুরোপুরি অধিকারের জায়গা খুঁজে পাচ্ছেন কিনা। গত 52 বছর বা গত 53 বছরের আলোচনা, আমরা বাকি যারা আলোচনা করছি, এটা যে পুরাতন আলোচনা হতে পারে না তা না, কিন্তু এটা মোর ফোকাস 15.5 বছরের আলোচনা। সো এখন তাহলে তাদেরটা হতে হলে আমাদের ওই যে মাইনরিটি রাইটস গুলো, এইটা নিয়ে আসতে হবে। মাইনরিটি রাইটস গুলো তাহলে আমরা কিভাবে এস্টাবলিশ করতে চাই? আমরা ভ্যালিউ অফ লাইফ, এইটার দিকে তাকিয়ে এস্টাবলিশ করতে চাই। আমরা যে লিবারেল ডেমোক্রেসিতে বলি আমরা বিশ্বাস করি, সেটা থেকে এস্টাবলিশ করতে চাই। এখানে 72-এর সংবিধানের কথা এসছে। 72-এর সংবিধানে কিন্তু একটা বড় সমস্যা যেটা আমি দেখেছি, যে আমাদের জাতীয়তাবাদের পরিচয় বাঙালি দেয়া হয়েছে। আমরা যখনই মাইনরিটিজের সাথে যাব, তাদের সাথে এই পরিচয়টা আসলে যায় না, কেন তারা ভিন্ন জাতীয়তাবাদী। ওই যে বাংলা সব ভাষায় যখন আসবো, ভাষা দিয়ে যদি আমরা জাতীয়তাবাদীর বর্ণনা দিই, তাহলে তারা ভিন্ন জাতীয়তাবাদীর অংশীদার হয়ে যায়। তাহলে এই যে একদম শুরুতে, একদম পুরো বেসিসে সংবিধানে যদি এই জায়গাটায় গলত থাকে, তাহলে এই জায়গাটায় আসলে সংস্কার প্রয়োজন। আমাদের দেশে আমরা এত দুঃখে কষ্টে গত এত বছর ধরে আছি। আমি শুধু গত 15.5 বছরের কথা বলবো না, গত 15.5 বছর তো কোনো অধিকারই আমরা পাইনি। তো এত দুঃখে কষ্টে আছি যে মব জাস্টিসটা আসলে কি বলবো, আমাদের রেগুলার হয়ে গেছে আর কি। আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই মব জাস্টিস। আপনি যে কোনো জায়গায় যদি কোনো চোর ধরা হয়, কিভাবে মানুষের রিয়াকশন হয় সেটা দেখলেই বুঝবেন। মব জাস্টিস আমরা মেনেই নিয়েছি, কারণ আমরা বিশ্বাস করেছি পুলিশ আর কোর্ট। সো এই জায়গাগুলোতে কালচারালি আমাদের বদল আনতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন 2009 সালে তৈরি হয়েছে। 2009 সালে থেকে এই পর্যন্ত কি কি তৈরি হয়েছে এবং কি কারণে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আর বড় দাগে প্রশ্ন করার কিছু নাই বা আলোচনা করারও কিছু নাই। সো জাতীয় হিউম্যান রাইটস কমিশন নিয়ে যে আমরা কিছু শুনিনি, তাদের ভালো কাজ সম্বন্ধে বা কাজ সম্বন্ধে বা ছাত্রছাত্রীরা হাসাহাসি করেন, এটাও সারপ্রাইজিং কিছু না। তবে হিউম্যান রাইটস কমিশন যদি আপনার দেশে সব আইনগুলো সঠিকভাবে কাজ করে, তাহলে হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কমে যায়। কিন্তু যখন প্রয়োজনীয়তাটা থাকে কোথায়? যেই জায়গাটায় ইনস্টিটিউশনস, এই যে ল এনফোর্সমেন্ট, জুডিশিয়ারি, এইসব ইনস্টিটিউশনগুলো কোনো জায়গায় ফেল করছে। এই ইনস্টিটিউশনগুলো যেহেতু সরকারের অংশ, তাই যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন, ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না, কার্যকরী হবে না। এখানে ছোট্ট একটা আলোচনা আসা উচিত আমার কাছে মনে হয়। বিজ্ঞ ভাই বোনেরা আপনারা আরো ভালো করে চিন্তা করবেন যে আমরা যদি নন গভর্নমেন্ট বা ট্রাস্ট বা অন্য কিছু, যারা আইনজীবীরা আছে তারা ভালোভাবে চিন্তা করতে পারেন, বাট সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশন পেতে পারি।